আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আবার আসছি আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করার জন্য। যাই হোক, প্রথমে আমরা আলোচনার আগে আমার শুভেচ্ছা নিই। আমার নাম হলো নাজিরুদ্দিন, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি প্রফেশনাল, সেফটি স্পেশালিস্ট। আমার ইমেল অ্যাড্রেস নিচে লেখা থাকলে দেখেন, নোট করে রাখবেন যার প্রয়োজন হয়। তো আমার আজকের আলোচ্য বিষয়টা হলো গিয়া একটা এপিলেপসির একটা ধরন, যেটাকে বলা হয় ফটোসেন্সিটিভ এপিলেপসি। মানে আলো আলো এই এপিলেপসিটাকে, আলোর ধরন, আলোর প্রখরতা, আলোর কম্পন, ফ্লিকারিং ইত্যাদি, যে এপিলেপসিটাকে ট্রিগার করে, মানে উঠতে সাহায্য করে। তো কারণটা হলো যে আমার গত 2014 সনের শেষের দিকে, অক্টোবর নভেম্বর মাসের দিকে, মিডল ইস্ট হেলথ জার্নালে আমার বেশ কিছু সিরিজ রিসার্চ ওয়ার্ক ছাপা হয়েছিল সেই অকুপেশনাল সেফটির উপরে, অকুপেশনাল এপিলেপসির উপরে। তো যেহেতু আমি অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি প্রফেশনাল, সেই সুবাদে আমার লেখাটা এবং আমার রিসার্চ ওয়ার্কটা যেটা সেই মেডিকেল জার্নালে ছাপানো হলো, তো যারা ইন্টারেস্টেড হবেন ওটা পড়ার জন্য আমি এক্সাক্ট ওটা মাস এবং সন জানিয়ে দিতে পারবো, অথবা ওয়েব লিঙ্ক পাঠিয়ে দিতে পারবো, আপনারা দেখে নেবেন। তবে যে জিনিসটা আমি সেখানে বলি নাই সেটা হলো ফটো সেন্সিটিভ এপিলেপসি। কথাটা একটু খুবই মানে এটা খুবই একটা অজানা অজানা লাগে, যে মনে হয় জিনিসটা কি, এপিলেপসি মানেই তো এগুলো মানুষের খিচুনি উঠবে, ফিট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে। তবে ফটোসেন্সিটিভ এপিলেপসি হলো, এই এপিলেপসি হওয়ার পরে যেটা হয় সেটা না, মানে এপিলেপসি যে জিনিসটা ট্রিগার করে সেটা আমি বলবো আর কি। তো বলার আগে একটু গল্প বলে নিই। ছোটবেলায় আমাদের বাড়িতে একটা কাজের ছেলে ছিল। তো সেই কাজের ছেলেকে যখন কোনো বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হতো, তখনই দেখা যায় যে তার এপিলেপসি উঠতো, মৃগী রোগ উঠতো। মৃগী রোগ, বাংলা বলে এপিলেপসিকে মৃগী। প্রায় দেখা যেত বিয়ে বাড়িতে গেলে তার এই অবস্থা, অন্য কোথাও তেমন কিছু না, কিন্তু বিয়ে বাড়িতে গেলে তার এই অবস্থা। সেই যখন পড়ে যেত, তার মুখে আবার জুতো লাগাও, আবার কিছুক্ষণ অপেক্ষা করো, লোকজন হই হই করে জড়ো হয়ে যেত। বিয়ে বাড়ি অনুষ্ঠানে কি যাবে তাকে নিয়ে সবাই ব্যস্ত থাকতো, কি হলো কি হলো ইত্যাদি। লোকে নানা রকম কমেন্ট করতে, বলতে হ্যাঁ সে নতুন বউ দেখেছে, ফিট হয়ে গেছে, তাকে বিয়ে করাতো। বিয়ে করে নতুন বউ দেখেছে, ফিট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো কারণ মানুষের তখন জানার অভাব ছিল, জানতো না। আর এখন ওইটা অনেকে জানে না যে ফটোসেন্সিটিভ এপিলেপসিটা কি। এবং ফটোসেন্সিটিভ এপিলেপসিটা হলো 3% এপিলেপটিক পেশেন্টস যারা আছে, রোগী যারা মৃগী রোগী, তাদের প্রায় 3% লোকের স্ট্যাটিস্টিক্সে দেখা গেল 3% রোগীর এই ধরনের এপিলেপসি হয়ে থাকে। তো এটা আসে যখন একটা লাইটের এক্সপোজারে। তো সেই যে এ, কাজের ছেলেটা হয়ে যেত, ফিট হয়ে যেত কিসের জন্য, সেটা দেখা গেল ওই যে বিয়ে বাড়িতে লাইট, ওই লাইট জ্বলতো নিত্য, ওইটাতেই সেটা হয়ে যেত। এখন সেটা বুঝতে পারলাম, কিন্তু তখন লোকজন ওই কি বলতো। তো ওই জন্যই ওইটাই সুবাদে চলে আসাটা সেই ফটোসেন্সিটিভ এপিলেপসি। তো যাক, যেটা বলছিলাম আর কি, যে 3% এপিলেপসি যারা রোগী আছে, মানে এপিলেপসি রোগীদের ভিতর 3% লোকের, 3% রোগীর সেই ফটোসেন্সিটিভ এপিলেপসি হওয়ার কথা স্ট্যাটিস্টিক্স তো তাই বলতেছে। আচ্ছা, এবং এটা বিশেষ করে হয় বাচ্চাদের, এবং যারা একটু বৃদ্ধ বয়সের
তাদের, আর মিডল এজে এটা কম হয়। তো ঘটনা হলো যে এখন যে যুগটা চলে আসলো, কম্পিউটার, আইফোন, আইপ্যাড, ভিডিও গেম, তারপর যে কি না ডিস্কো পার্টি, বিয়ে বাড়ি লাইট, এইগুলি এখন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আগে যেমন এত আইপ্যাড, আইফোন, এত কম্পিউটার, এত ভিডিও গেম খুব একটা ছিল না, কিন্তু রোগ তখনও ছিল। তখন দেখা যেত মানুষের বিয়ে বাড়ি লাইট দেখে, অথবা নদীর পানিতে যে অনেকে দেখে নদীর পানিতে যে তার রিফ্লেকশনটা হয়, ঝিলমিল করে আসে যে রিফ্লেকশনটা, সেইটা অনেক সময় হয়তো দেখা যায় যে অ্যাম্বুলেন্স যাচ্ছে তার লাইটটা এইরকম ফ্লিকারিং করে। বহু জিনিসে এই জিনিসটা হয়ে থাকে। তবে এমনকি এমনকি যারা নর্মাল মানুষ, তাদেরও দেখা যায় তারা এইটার উপরে সেন্সিটিভ, ফটো সেন্সিটিভ। দেখা যায় তাদের মাথা ব্যথা হতে পারে, তাদের তো বমি বমি ভাব লাগতে পারে, তাদের মাথা ঘুরাতে পারে, খুব আনইজি ফিল করতে পারে। তবে এইটা মানে এপিলেপসি না, এটা মানে সেই লোকের এপিলেপসি আছে এরকমের না। তবে যাদের বংশগত এটা সমস্যা রয়ে গেছে, এপিলেপসি রয়ে গেছে, এবং তাদের সেই বংশের কারো যদি এই ধরনের লাইটের লাইটের ইনফ্লুয়েন্সে, লাইট যদি এই এপিলেপসিকে ট্রিগার করে, বা তার সে যদি আনকমফোর্টেবল ফিল করে, যার ফ্যামিলিতে মানে আমার বলছি যে জেনেটিক রিলেটেড রিলেটিভসের যদি কারো থেকে থাকে এই এপিলেপসি, তো আমার মনে হয় তাকে তো একটা নিউরোলজিস্টের কাছে গিয়ে একটু আলাপ করা দরকার। তারা হয়তো নিউরোলজিস্ট আর ইজি করতে পারে, তার স্পাইকগুলি দেখতে পারে গ্রাফে, হয়তো বলবে যে কি ধরনের ঘটনা। তো আমরা তো নিউরোলজিস্ট না, আমরা শুধু অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি প্রফেশনালস। আমরা শুধু বেসিক জিনিসটা বলতে পারি লোকদেরকে, যেহেতু আমাদের বেসিক এটা খুবই ভাস্ট এরিয়া। আমি পরে ওয়ার্ক প্লেসে স্ট্রেস ম্যানেজমেন্টের উপর কিছু বলবো। অনেক মানুষের সাইকিয়াট্রিস্টের কাছে যেতে ভয় পায় নানা রকম সামাজিক সামাজিক ভয় বা এই সমস্ত কারণে। তো আমি সেটা বলবো আরেক সেশনে। আজকে আমি এটাই বলি। তবে এখন ঘটনা হলো যে এই যে ওয়ার্ক প্লেস এপিলেসি দেখা যায় যে আমার আরেকটা অভিজ্ঞতার কথা বলতেছি, যে আমি যখন দুবাইতে কাজ করতাম, তো তখন দেখা গেল এক ওয়ার্কার সে মারা গেল, তার উপরে একটা গাছ পড়লো, গাছ পড়ে গেছে, একটা খেজুর গাছ পড়লো, খুব সুন্দর ফিলিপিনের ছিল। খেজুর গাছটা পড়লো, সে দেখতেছে পড়লো, কিন্তু সে সরতে পারতেছে না। এবং সেদিন প্রখর রোদও ছিল, সে ছিল এপিলেপটিক প্যাশেন্ট ছিল। কিন্তু পরে যখন আমি এটা ইনভেস্টিগেট করলাম, তো তার যে কোওয়ার্কারদের সাথে, তার রুমমেটদের সাথে জানতে পারলাম যে হ্যাঁ সে এপিলেপটিক প্যাশেন্ট ছিল, এবং সে এপিলেপসির ওষুধ খেত। তার এখানে আমি ওষুধও দেখলাম টেগ্রেটল, এটা কার্বামেজেপাইন গ্রুপের ওষুধটা, সেটা সে হঠাৎ করে বন্ধ করে দিছিল। হতে পারে এটার জন্য তার একটা ইফেক্ট হতে পারে, অথবা সেদিন খুব রোদ ছিল, তার হয়তো ফটোসেন্সিটিভ এপিলেপসি ছিল। সে দেখতেছে একটা গাছ তার উপর পড়তেছে, কিন্তু সে সরতে পারতেছে না বা নড়তে পারতেছে না। সে একটা তার ব্রেনের ভিতরে একটা ব্ল্যাক আউটের মতো হয়ে গেছে, এবং সেটা ছিল রোদে। হতে পারে সেটা ফটোসেন্সিটিভ এপিলেপসি, যার জন্য নিউরোলজিস্ট তাকে কার্বামেজেপাইন দিয়েছিল। তো এটা খুব ভালো ওষুধ ছিল, কিন্তু সে কেন বন্ধ করলো জানি না। তো সে অনেকে বলে সে ভালো হয়ে গেছে এই জন্য। আগে তো এটার ওষুধ ছিল, সোডিয়াম ভ্যালপোরেট ছিল, এখনো আছে, ডাইজিপাম, ট্রাজিপাম, লরাজিপাম, ল্যামিকটেল, গ্যাবাপেন্টিন, কত ধরনের মানে গ্যাবাপেন্টিন, দ্যাট মিনস নিউরনটিন। এখন তো আরো ভালো ভালো ওষুধ বের হলো, যাদের ইফেক্ট খুবই কম, লিভারের উপর খুব কম প্রেশার পড়ে পড়ে। তবে এই মানে এই না যে সেই ওষুধ খাবে না। এই যে কোনো ধরনেরই এপিলেপসি হোক, ওষুধ খেতে হবে, হয়তো দেখা গেল ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে, নিউরোলজিস্টের পরামর্শ মতো চলতে হবে। হয়তো দেখা গেলো যে 2 বছর 3 বছর যাবৎ কন্টিনিউয়াস ওষুধ খাওয়ার পর যদি সেটা কন্ট্রোলে থাকে, তাহলে সেটা টেপারিং মেথডে বন্ধ করতে হবে। এগুলি জিনিসটা খেয়াল রাখতে হবে।
প্রত্যেক এপিলেপটিক পেশেন্টের জন্য। হঠাৎ করে ওষুধ বন্ধ করতে নাই, হঠাৎ করে ওষুধ বন্ধ করলে সেটা ব্যাক রিয়াকশন হবে এবং সেটা আবার রিকারেন্স করতে পারে। তো এই ধরনের কিছুটা ভুল ভ্রান্তি রোগীদের ভিতরে আছে, অনেক সময় ডাক্তারও ইনফরমেশন দেয় না। যার জন্য আমরা দেখলাম যে আমাদের অকুপেশনে কাজের ক্ষেত্রে তারাও তো গ্রুপ অফ পিপল, তাদের যে স্ট্যাটিস্টিক্স তাদের জন্য তো প্রযোজ্য। তো যার জন্য আমরা এই প্রোগ্রামটা ইনক্লুড করেছিলাম। তো আমার জার্নালে তেমন খুব একটা এই ফটোসেন্সিটিভ সম্বন্ধে বলি নাই। আচ্ছা, তো যেটা কারণটা আমি যেটা বলতেছিলাম, ফ্লিকারিং অফ লাইট। এটা লাইট হতে পারে ভেরিয়াস ফ্রিকোয়েন্সিস হতে পারে, ইন্টেন্সিটি হতে পারে, বিভিন্ন কন্ট্রাস্ট লাইট হতে পারে, বিভিন্ন কালারের লাইট হতে পারে। তো এখন যেমন মানে এই টিভির যে স্ক্রিনে, কম্পিউটারের মনিটরে কাপে রোলিং ইমেজ আসে, ফ্লিকারিং হয়, ভিডিও গেম, টিভি ব্রডকাস্টিং, containing rapid flashes or alternating pattern of changes, color changes, হঠাৎ করে খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে পারে, intense strobe lights like visual fire alarm, অনেক সময় ফায়ার অ্যালার্মে ভিজুয়াল অ্যালার্মে সেটা স্ট্রোব লাইট খুবই ইন্টেন্স থাকে, ন্যাচারাল লাইট, সানলাইট, যেটা আমরা দুবাইয়ের কেসে যেটা বলেছি আর কি। তারপরে অনেকে আছে যে ফ্লাশিং লাইট, ইমার্জেন্সি ভেহিকেলে যে ফ্লাশিং লাইট তাতেও হচ্ছে আর কি, এবং এটা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সি অফ লাইটের উপর, ফ্রিকোয়েন্সি অফ ফ্লাশের উপর, যেটা কত খুব তাড়াতাড়ি ব্লিঙ্ক করতেছে কিনা, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ব্যাকগ্রাউন্ড লাইটিং, ডিস্ট্যান্স, ওয়েভলেংথ অফ দ্য লাইট। তো এই এই জন্য, এবং সেটা সেটা যে যে লোকটা সেটা কতক্ষণ সেই লাইটের চোখটা খোলা রাখলো ইত্যাদির উপর নির্ভর করে। তো আমাদের সেই অনুযায়ী তার রিমেডিয়াল মেথডও রয়ে গেছে। আমি রিমেডিয়াল মেথডের উপর একটু জোর দেব। দেখা গেল যে সেই এই অজানা বশত দেখা গেল যে কত ইলেকট্রিক পেশেন্ট লাইটের, ওই জন্য যারা ইলেকট্রিক ইলেকট্রিক ওয়ারিং এর কাজ করে বা ইলেকট্রিক লাইট ফিক্সিং এর কাজ করে, ধরে নিলাম সেই ধরনের রোগী কোনো এপিলেপসি রোগ এসে এবং দুর্ভাগ্যবশত সেই 3%-এর ভিতরে, তারও তো হয়ে গেল, মারাও যেতে পারে। যে যে এমপ্লয়ার সে করলো তার দেনা পানা যা আছে দিয়ে শোধ করে দিল, কিন্তু লাইফটা তো ফিরে দিতে পারবো না, তার সাথে তো একটা ফ্যামিলি জড়িত, ফ্যামিলি তো গেল তার ভবিষ্যৎ এবং তার ভরণ পোষণ। আমাদের দেশে আর এটা কি আর হবে, দুঃখ লাগে যে আমাদের দেশে তো সুবিচারই তো নাই। আর ইনসিডেন্টের কম্পেনসেট কি করতে যাবে, সুবিচারই তো নাই। মিনিস্টারও তো হাম্বা হাম্বা হামকা হামকা করে বলে অনেক কিছু কথা। আমি পলিটিক্যালি এতে যাচ্ছি না, তবে এই অবস্থা থাকবে না, এই অবস্থা পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, তাই ঘাবড়াবার কিছু নয়। কবি বলেছেন না যে गम की अंधेरी रात में दिल को न यूं बेकरार कर, সুবহ জরুর আয়েগি সুবহ কা ইন্তজার কর। তো আমি এই কবির এই কথাটা আমি বাংলাতে ট্রান্সলেট করতে চাই না, আপনারা বুঝেন সবাই। আমি তো বললাম যে মিনিস্টারও তো আজকাল হামকা হামকা করে অনেক কিছু বলে ফেলে, আপনারা বুঝবেন আর কি। তো যা হোক, সাহস হারাবার কিছু নাই, নিরাশ হবার কিছু নাই। এটা কিছু একটা হবে সমাজে, এটা চলতে পারে না, এটাই নিয়ম। তো যাও, আমি এক বিষয় থেকে আরেক বিষয়তে চলে আসতেছি। তো এখন আমাদের কি করতে হবে? এখন ফটোসেন্সিটিভ এপিলেপসি যাদের আছে বা যাদের হবে বা যারা এপিলেপটিক পেশেন্ট, তারা যদি এই লাইট ফ্লিকারিংয়ে আনইজি ফিল করে, তাহলে নিউরোলজিস্টের সাথে পরামর্শ করে তাকে তার ব্যবস্থা নিতে হবে। কি কি নিতে হবে? যেমন ফ্লিকারিংটা কমাতে হবে, ইন্টেন্সিটিটা কমাতে হবে, গ্লেয়ারটা কমাতে হবে, অথবা কম সময় ধরে দেখতে হবে, অথবা আমি যে লাইটে সেই লাইটটার পরিমাণ কমায় নিতে হবে, অথবা আমি যে অন্ধকার রুমে কাজ না করে আমি যে রুমে কাজ করতেছি কম্পিউটারে, এখন তো উপায় নেই, তো আমার কাজ তো করতে হবে। এখন কম্পিউটারে যেটা কাজ করে, যে রুমে কাজ করতেছি সেই রুমে একটু বেশি লাইট দিয়ে নিতে হবে, যাতে সেই মনিটরের আলোটা চোখের উপর বেশি রিফ্লেক্ট না করে। তো আরও কিছু মেথড আছে
যারা আমি তো 2-4-10 মিনিটের কথার ভিতরে বলে শেষ করা যায় না। তো যারা ইন্টারেস্টেড, যাদের কাছে আমার এই ইমেল অ্যাড্রেস আছে, আপনারা দেখবেন, আমি সরি, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি। যাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন। তবে এইটুকু মনে রাখবেন, আমি যেটুকু বললাম দিস আর ভেরি বেসিক। এটা কোনো স্পেশালাইজড বা স্পেশালিস্ট অ্যাডভাইস না। স্পেশালাইজড অ্যাডভাইস এবং স্পেশালিস্ট সেটা হলো যে আপনার নিউরোলজিস্ট। আমার শুধু এটা বেসিক একটা ইনফরমেশন, যাতে মানুষের অ্যাওয়ারনেসটা হয় এবং মানুষের মনে যাতে কোনো ধরনের কুসংস্কার না থাকে। সেই আমাদের বাড়ির কাজের ছেলের মতো বলতে না হয় যে সে বিয়ে বাড়িতে বউ দেখলেই পাগল হয়ে যায় এবং ওই অবস্থা তার মুখে জুতো দিতে হবে, জুতো দিলেই ঠিক হয়ে যায়। তো এই ধরনের যাতে মানুষের ভিতর কোনো কুসংস্কার বা কোনো কিছু না থেকে থাকে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে photosensitive epilepsy is a kind of epilepsy which triggers during the flickering of light. তো এই হলো আমার আজকের কথা। আবার দেখা হবে বিভিন্ন অনুষ্ঠানে। নেক্সট আমি একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, একটা লেকচার হবে আমার, সেটা হলো সেফটি অ্যান্ড লস প্রিভেনশন। তারপরে আবার একটা হতে পারে যেটা বললো যে স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে। তো সেফটি অ্যান্ড লস প্রিভেনশন সেটা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের জন্য, ইঞ্জিনিয়ারদের জন্য, সুপারভাইজারদের জন্য। বিশেষ করে এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, আমার দেশের ইন্ডাস্ট্রিগুলোতে এটা অবশ্যই প্রযোজ্য। এটা অবশ্যই প্রযোজ্য। সেটা সেটা বলবো আমি সেফটি অ্যান্ড লস প্রিভেনশনে। আর যেটা বলবো যে স্ট্রেস ম্যানেজমেন্ট, স্ট্রেস তো আমাদের সব জায়গায় আছে, স্ট্রেসের উপর তো আমরা ডুবে আছি। সব জায়গায় স্ট্রেস, কাজে স্ট্রেস, ঘরে স্ট্রেস, বাইরে স্ট্রেস, সব জায়গায় স্ট্রেস। তো স্ট্রেস ম্যানেজমেন্ট কি করতে হয়, স্ট্রেস সের জন্য কি করে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড এত বেশি হরমোন সেক্রেট করে এবং অতিরিক্ত হরমোন এত বেশি সময় গিয়ে শরীরের ভিতর মেটাবলিক কি ধরনের পরিবর্তন আনতে পারে এবং মানুষের এটার সাথে জড়িত কি কি ধরনের রোগ হতে পারে, সব জায়গায় হতে পারে। এটা ওয়ার্ক প্লেসে হতে পারে, এটা বাড়িতে হতে পারে, যে কোনো জায়গায়, এটা অফিসে হতে পারে, অফিস আদালতে হতে পারে। তো যা হোক, তো সেগুলি পরের ব্যাপার, সেগুলি পড়বো এখন, বলবো আর কি। তো আপনারা যারা এটাকে একটু আমার আমার লেকচারগুলি ইউটিউবে ফলো আপ করবেন, তারা মাঝে মধ্যে এটা দেখতে পারেন এবং আমাকে অবশ্যই আপনারা জানাবেন কোনো প্রশ্ন হলে। আমি আবার দেখাচ্ছি আমার নাম এবং ইমেল অ্যাড্রেস, এখানে যোগাযোগ করা যেতে পারে। তবে আরেকটা কথা বলি, যেটা হলো আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠানের জন্য বা আমাদের বাংলাদেশের থেকে যদি ইনকোয়ারি আসে আমাদের, তাদের জন্য আমার এটা ফ্রি। আমি তো আপনি আপনাদের অ্যাডভাইস করে, আমি আপনাদের বলে, আমি আপনাদের গাইড করে খুশি থাকবো। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।